হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের ২১তম অধ্যায় অর্থাৎ অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। তোমাদের প্রত্যেকের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা কেমন হলো তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখো, এই যে অধ্যায় এটা ক্লাস 10 পর্যন্ত তোমাদের কাজে লাগবে। তাই অধ্যায়ের যে প্রাথমিক ধারণা এটা খুব স্পষ্ট হওয়া ভালো, না হলে পরবর্তীকালে অসুবিধায় পড়বে। দেখো, প্রথমত যে অনুপাতের ধারণাটা কি? না দেখো, আমরা যে সমস্ত সংখ্যা নিয়ে আলোচনা করি বা রাশি নিয়ে আলোচনা করি, সেখানে দুটি বা দুটির বেশি সমজাতীয় রাশির ভাগ আকারের তুলনাকে আমরা অনুপাত বা রেশিও বলি। এরপর দেখো, যেহেতু আমাদের জানতে চায় শর্ট কোশ্চেনে যে অনুপাতের একক আছে কি নেই, ভগ্নাংশ আর অনুপাত প্রায় একই রকম দুটো বিষয় হলেও এক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে কি হচ্ছে, সমজাতীয় রাশির তুলনা হয়, একক থাকে না। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে একক থাকতে পারে, নাও থাকতে পারে। এবার দেখো, অনুপাতের চিহ্ন। অনুপাতের চিহ্ন কিভাবে দেওয়া হয়? না, ইংরেজি সাহিত্যে কোলন যেটা দেওয়া হয়, ঠিক সেই কোলনটা। এই কোলন অ্যাকচুয়ালি কি হচ্ছে, অঙ্কের ভাষায় এটা ভাগের সংক্ষিপ্ততম রূপ, ভাগ চিহ্নের সংক্ষিপ্ততম রূপ। একে আমরা বলি ইজ টু। এবার দেখো, অনুপাতে যে পদগুলো থাকে বা যে সংখ্যা থাকে বা যে রাশি থাকে, তাদের অনুপাতের পদ বলা হয়। এই দুটি পদযুক্ত অনুপাতের ক্ষেত্রে প্রথম পদকে আমরা পূর্বপদ এবং অপর পদকে উত্তরপদ বলি। এবার দেখো, দুই পদযুক্ত অনুপাতের প্রকারভেদ। তাহলে এই দুই পদযুক্ত অনুপাতের প্রকারভেদ যখন আমরা করব, সেখানে দু ধরনের প্রথমত নেই। এক হচ্ছে সরল অনুপাত বা সিম্পল রেশিও, আর মিশ্র অনুপাত বা কম্পাউন্ড রেশিও, যেটা তোমাদের সিলেবাস অনুযায়ী এই পাঠ্য সিলেবাসে নেই। এবার দেখো, সরল অনুপাতকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে লঘু অনুপাত বা মাইনর রেশিও, গুরু অনুপাত বা মেজর রেশিও এবং সাম্যানুপাত বা ইকুয়াল রেশিও। দেখো, এই লঘু অনুপাতের ক্ষেত্রে পূর্বপদটা ছোট হয়, উত্তরপদটা বড় হয়। আর গুরু অনুপাতের ক্ষেত্রে পূর্বপদটা বড় হয়, উত্তরপদটা ছোট হয়। আর সাম্যানুপাতের ক্ষেত্রে লঘিষ্ঠ আকারে অনুপাতের মান এক হয়। এবার দেখো, কিছু বৈশিষ্ট্য আছে। সেটা কি? লঘু অনুপাতের সঙ্গে প্রকৃত ভগ্নাংশের মান সমতুল্য, আর গুরু অনুপাত এবং অপ্রকৃত ভগ্নাংশ সমতুল্য। আর কি না, লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা একটা গুরু অনুপাত। এবার দেখো, আমাদের কিটা জানতে হবে, এরপর জানতে হবে আমাদের সমানুপাত কাকে বলবো। দেখো, দুটি অনুপাত পরস্পর সমান হলে একটিকে অপরটির সমানুপাত বা প্রপোর্শন বলে। আবার বলছি, দুটি অনুপাত পরস্পর সমান হলে একটিকে অপরটির সমানুপাত বা প্রপোর্শন বলে। আর সমানুপাতের চিহ্ন দেওয়ার বেলা আমরা কি করব, না দুটো কোলন পাশাপাশি দেব। এবিসিডি এই চারটে পদ যদি সমানুপাতে থাকে, তাদেরকে আমরা কিভাবে লিখব? না দেখো, এ ইজ টু বি সমানুপাত বা প্রপোর্শন চিহ্ন, অর্থাৎ চারটে ফুটকে আমরা দিলাম সি ইজ টু ডি। এবার দেখো, এক্ষেত্রে সূত্রটা কি? না এডি ইজ ইকাল টু বিসি, অর্থাৎ প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্য পদ দুটির গুণফলের সমান হবে। এবার দেখো, এই সূত্রটা কোথায় কাজে লাগবে? না তোমাদের বইয়ে যে অঙ্কগুলো তোমাদেরকে বলবে যে সংখ্যাগুলো সমানুপাতে আছে কিনা দেখি, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা কাজে লাগাবো। এরপর দেখো, সমানুপাত দুই প্রকার। কি কি? সরল সমানুপাত এবং ব্যস্ত বা বিপরীত সমানুপাত। সরল সমানুপাত কাকে বলবো বা সিম্পল প্রপোর্শন কাকে বলবো? সমানুপাত গঠনের ক্ষেত্রে দুটি অনুপাত যদি এমন রাশি দ্বারা সম্পর্কযুক্ত হয় যাতে একটি বৃদ্ধি পেলে অপরটি বৃদ্ধি পায়, বা একটি রাশির হ্রাসের সঙ্গে সঙ্গে অপর রাশি হ্রাস পায়, সেক্ষেত্রে ওই সমানুপাতকে আমরা বলবো সরল সমানুপাত বা সিম্পল প্রপোর্শন। আর ব্যস্ত সমানুপাত বা বিপরীত সমানুপাত বা ইনভার্স বা রেসিপ্রোকাল প্রপোর্শন,
কাকে বলবো? না যদি দুটি অনুপাত এরূপভাবে সম্পর্কিত হয় যে একটি অনুপাত অপর একটি অনুপাতের অনন্যক হয়, তবে অনুপাত দুটির একটি অপরটির ব্যস্ত সমানুপাত হবে। অর্থাৎ এক্ষেত্রে একটি রাশির বা একটি অনুপাতের বৃদ্ধি বা হ্রাসের সাথে অপর অনুপাতের হ্রাস বা বৃদ্ধি পাবে। তোমাদের তথ্য সংক্রান্ত আলোচনা করলাম। এরপর আমরা কোষে দেখি ২১ অঙ্কগুলো করব। কিছু অঙ্ক আমি করব, বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে, না পারলে কমেন্ট বক্সে জানিও। প্রথম দেখো কি বলছে, নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব? একের এর দাগে দেখো বলছে ওজন ও উচ্চতা। তাহলে ওজন আর উচ্চতা দুটো ভিন্ন জাতীয় রাশি, তাই এক্ষেত্রে অনুপাত তৈরি সম্ভব নয়। একের বিতে দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উভয় ক্ষেত্রে সময় দেওয়া আছে, তাই এক্ষেত্রে অনুপাত তৈরি সম্ভব। এরপর দেখো একের সি, এখানে কি দেওয়া আছে? উভয় ক্ষেত্রে টাকার পরিমাণ দেওয়া আছে, অর্থাৎ সমজাতীয় রাশি, তাই অনুপাত তৈরি করা সম্ভব। আর একের ডিতে দেখো কি বলেছে, জলের পরিমাণ ও জলের তাপমাত্রা, অর্থাৎ দুটো ভিন্ন জাতীয় রাশি, তাই অনুপাত তৈরি সম্ভব নয়। একের ই তোমরা নিজেরা চেষ্টা করো। দুয়ের দাগে দেখো কি বলেছে, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি এবং গুরু অনুপাত বা লঘু অনুপাত সেটা আমাদেরকে লিখতে হবে। দেখো পরীক্ষায় সবসময় এরকম না দিয়ে অনেক সময় লঘু বা গুরু অনুপাত জানতে চাইতে পারে। সেক্ষেত্রে কি করবে, আমি সেটা একের দাগে করেছি। দেখো প্রথমে আমার দেওয়া আছে কি 10 কিগ্রা এবং 15 কিগ্রা। তাহলে 10 কিগ্রা কি হচ্ছে না 15 কিগ্রার চেয়ে কম, অর্থাৎ পূর্ব পদটা উত্তর পদের থেকে ছোট, তাই এক্ষেত্রে লঘু অনুপাত হবে। যদি শুধু কি ধরনের অনুপাত জানতে চায় তাহলে এইটুকু করলে হবে, কিন্তু এখানে কি করতে বলেছে না অনুপাত আগে বের করতে বলেছে, তাই তোমাদের কাজ হবে প্রথমে অনুপাত বের করা। তাহলে দেখো 10:15 করলে কি হবে, যেহেতু দুটো পদযুক্ত অনুপাত তাহলে তোমরা কি করবে না ভগ্নাংশ করে নেবে। তাহলে 10/15। এবার দেখো 5 দিয়ে কাটাকাটি হবে, 5 দুগুণে 10, 5 তিনে 15, তার মানে কত 2/3 সমান কত হচ্ছে না 2:3। এরপর দেখো পরেরটায় কি বলেছিল 27টি এবং 18টি, তাহলে অনুপাতটা কি হবে না 27:18। তাহলে আমরা সেটাকে ভগ্নাংশে নিলে কি হবে 9 3 27 আর 9 2 18 কাটাকাটির পর, তাহলে দেখো এখানে সমান কি হলো তাহলে 3/2 অর্থাৎ 3:2। এখানে দেখো অনুপাতের পূর্ব পদ এটা হচ্ছে বড় এবং পরপদটা অর্থাৎ উত্তর পদটা হচ্ছে ছোট, সুতরাং উৎপন্ন অনুপাতটি গুরু অনুপাত। এরপর দেখো 2-6 কি বলেছে না এখানে দেখো মিশ্র রাশি হিসেবে দেওয়া আছে, বলেছে যে 1 ঘন্টা 24 মিনিট। তাহলে এই মিশ্র রাশি আকারে যখন দেওয়া থাকবে তখন একই রাশিতে নিতে হবে। তাহলে 1 ঘন্টা মানে কি না 60 মিনিট, তাহলে 1 গুণিতক 60 যুক্ত 24 মিনিট, তাহলে সমান কত হলো না 60 যুক্ত 24 সমান 84 মিনিট। এরপর দেখো 6 ঘন্টা 18 মিনিট। তাহলে 6 ঘন্টা 18 মিনিট মানে কি 6 গুণিতক 60 যুক্ত 18 মিনিট, তার মানে 360 যুক্ত 18 মিনিট সমান 378 মিনিট। তাহলে এদের অনুপাত কত হবে না 84:378। তাহলে ভগ্নাংশ করলে কি হবে না 84/378। এবার দেখো এখানে কাটাকাটি করে আমরা কত পেলাম না 2/9 সমান কত না 2:9। তাহলে দেখো 2 হচ্ছে 9 এর চেয়ে ছোট, সুতরাং এটি লঘু অনুপাত। এরপর দেখো ৩ এর দাগ। ৩ এর দাগে কি বলেছে না এই অঙ্কটি অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে অঙ্কটি প্র্যাকটিস করবে। ২ মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের ৭৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের লাল রং দিলাম। তাহলে দেখো ২ মিটার আর এখানে বলেছে ৭৫ সেন্টিমিটার। তাই ২ মিটারকে আগে কিসে করব না সেন্টিমিটারে আমরা কনভার্ট করে নেব। তাহলে ২ মিটার সমান কত ২০০ সেন্টিমিটার। এবার লাল রং করা অংশের দৈর্ঘ্য কত না ৭৫ সেন্টিমিটার। তাহলে বাকি অংশে সাদা রং করা হয়েছে, তাহলে সাদা রং করা অংশের দৈর্ঘ্য কত না ২০০ মাইনাস ৭৫ সেন্টিমিটার সমান কত ১২৫ সেন্টিমিটার। তাহলে এবার দেখো প্রথম প্রশ্নে কি বলেছে বাঁশের মোট দৈর্ঘ্যের সঙ্গে বাঁশের মোট দৈর্ঘ্যের সঙ্গে বাঁশের লাল রং করা দৈর্ঘ্যের অনুপাত। তাহলে মোট দৈর্ঘ্য কত না ২০০ আর লাল রং করা হয়েছে কত না ৭৫। তার মানে এটাকে ভগ্নাংশ নিলে কি হবে না ২০০/৭৫। কাটাকাটি করলে দেখো ২৫ দিয়ে কাটলে ২৫ আসছে ২০০, ২৫ 3 ৭৫, তাহলে কত ৮/৩ সমান 8:3। এরপর দেখো ২ এর দাগে কি বলছে বাঁশের মোট দৈর্ঘ্যের সঙ্গে সাদা রং দেওয়া অংশের দৈর্ঘ্যের অনুপাত।
তাহলে কত হবে? না 200:125 সমান কত? না 200/125 কাটাকাটি করলে কত হবে? না 8 এর 5 সমান 8:5। এরপর দেখো ৩ এর দাগে। ৩ এর দাগে কি বলছে? লাল রং দেওয়া অংশের দৈর্ঘ্যের সঙ্গে সাদা রং দেওয়া অংশের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে কি হবে? না লাল রং দেওয়া হয়েছিল কত? না ৭৫ সেন্টিমিটারে আর সাদা রং ১২৫ সেন্টিমিটারে। তাহলে ৭৫/১২৫, ২৫ দিয়ে কাটলে কত হবে? ২৫ তিনে ৭৫ আর ২৫ পাঁচে ১২৫। তার মানে কত? ৩ এর ৫ সমান কত? 3:5। এরপর দেখো ৪ এর দাগে কি বলেছে? আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7:5। তাহলে আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি, কি হতে পারে? তার ৪ টি মান লিখতে হবে। তাহলে দেখো দৈর্ঘ্য ইস্টু প্রস্থ 7:5 অনুপাতটি লঘিষ্ঠ আকারে আছে। সুতরাং পরিসীমার লঘিষ্ঠ মান কি হবে? না ২ গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ অর্থাৎ ২ গুণিতক ৭ যুক্ত ৫ একক সমান কত হচ্ছে? না ২ গুণিতক ১২ একক সমান ২৪ একক। তাহলে অপর ৩ টি পরিসীমা কত হবে? না ২৪ গুণিতক ২ একক সমান ৪৮ একক, ২৪ গুণিতক ৩ একক সমান ৭২ একক আর ২৪ গুণিতক ৪ একক সমান ৯৬ একক। এরপর বাকি অঙ্কগুলোর মধ্যে সিরিয়াল নাম্বার যেগুলো আছে তাদের মধ্যে কিছু, কিছু মিল আছে। দেখো সিরিয়াল নাম্বার ৫ এবং ১০ এর অঙ্ক একই। শুধু সংখ্যাগুলো আলাদা। তাহলে আমি ৫ এর অঙ্কটা করছি। এখানে ৫ এর অঙ্কে কি বলেছে? না আমার কাছে ২৬ টি স্ট্যাম্প আছে। আমি আর মিতা সেটা 8:5 অনুপাতে ভাগ করে নেব। এই অঙ্কটা পরীক্ষায় পড়ে। তাহলে কি হচ্ছে? দেখো অনুপাত কত দেওয়া আছে? 8:5 তাহলে মোট অনুপাত কত? ৮ যুক্ত ৫ সমান ১৩ আর মোট স্ট্যাম্প কতগুলো আছে? ২৬ টি। যেহেতু এখানে মোট স্ট্যাম্প দেওয়া আছে, তাহলে এখানে আনুপাতিক ভাগহার তৈরি করে অঙ্কটি করতে হবে। আনুপাতিক ভাগহার মানে কি? যেকোনো একজন নির্দিষ্ট কারো তার অনুপাত বাই মোট অনুপাত। এটা হচ্ছে আনুপাতিক ভাগহার। তাহলে এখানে দেখো আমার আনুপাতিক ভাগহারে কি আসবে? না আমার অনুপাত কত? ৮ আর মোট অনুপাত কত? ১৩ তাহলে ৮ এর ১৩ গুণিতক ২৬ তাহলে এটা আমি পাবো। তাহলে দেখো ১৩ আর ২৬ কাটলে কত? ২ তাহলে ২ ৮ এ কত? ১৬ টি। আর মিতা কতগুলো পাবে তাহলে? না ৫ এর ১৩ গুণিতক ২৬ তাহলে ১৩ আর ২৬ কাটলে ২ আর ৫ দুগুণে ১০। এরপর দেখো কি আছে? না সিরিয়াল নাম্বার ৬ এবং ৭ এই দুটো অঙ্ক একই রকম। এখানে কি আছে? না ৬ এবং ৭ এ আমাদের যে দুটো অনুপাত দেওয়া আছে তার মধ্যে একজনের সংখ্যা দেওয়া আছে, অপরজন বের করতে হবে। এক্ষেত্রে আমরা দুটো পথ করতে পারি। ভগ্নাংশ করে নিয়ে কোনাকুনি গুণ করতে পারি অথবা আমরা তুল্য অনুপাত বের করে অপরটা বের করতে পারি। দেখো ৬ এর অঙ্কে কি বলেছে? পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3 তাহলে এরপরে বলেছে পড়ার বই ২৮, ২৮ কে তাহলে দেখো ৪ দিয়ে ভাগ করো। ৪ দিয়ে ভাগ করলে কত হবে? ৭। এবারে তাহলে উভয় পদকে ৭ দিয়ে আমরা গুণ করতে পারি। ৪ সাথে কত হলো? ২৮ আর ৩ সাথে কত? ২১। তাহলে পড়ার বই ২৮ টি হলে গল্পের বই কতগুলো হবে? না ২১ টা। তাহলে মোট বইয়ের সংখ্যা কত হবে? না ২৮ যুক্ত ২১ সমান কতগুলো হলো? না ৮, ১, ৯ আর ২ আর ২ ৪ অর্থাৎ ৪৯ টি। এরপর দেখো সিরিয়াল নাম্বার ৮ এবং ৯ একই ধরনের অঙ্ক। এখানে দেখো ৮ এবং ৯ পরীক্ষায় ২ নাম্বারের জন্য থাকে। তাই তোমরা এই দুটো অঙ্ক খুব ভালো করে দেখবে। ৯ এর অঙ্কটায় দেখো কি বলেছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ ৩ টির অনুপাত। তাহলে সমকোণী ত্রিভুজ মানে তার একটা কোণ হবে ৯০ ডিগ্রি এবং সমদ্বিবাহু বলেছে মানে তাহলে দুটো বাহু সমান অর্থাৎ কোণ দুটোও সমান হবে। তাহলে ৪৫ ডিগ্রি এবং ৪৫ ডিগ্রি। তাহলে তাদের অনুপাত কত হবে? না ৯০:৪৫:৪৫। এবার তোমরা কি করবে? না তোমরা যেহেতু এখানে ৩ টে পদ আছে, তাই পদ ৩ টাকে নিয়ে গসাগুর সংক্ষিপ্ত আকারে যে গসাগুটা বের করি আমরা সেভাবে যাব। তাহলে দেখো ৯০, ৪৫ এবং ৪৫ প্রত্যেকে ৩ দিয়ে যাবে। তাহলে ৩ দিয়ে দিলে কত হবে? ৩ ৩০ এ ৯০, ৩ ১৫ এ ৪৫, ৩ ১৫ এ ৪৫। আবার ৩ এ যাবে। ৩ ১০ এ ৩০, ৩ ৫ এ ১৫, ৩ ৫ এ ১৫। এরপর দেখো ৩ টে সংখ্যা ৫ এ যাবে। তাহলে ৫ দুগুণে ১০, ৫ একে ৫, ৫ একে ৫। তাহলে এরপর দেখো আর কোনো মিল নেই। তাহলে এখানে ৩, ৩, ৫ চলে গেল। তাহলে রইল কে? ২, ১, ১। তাহলে অনুপাতটা কত হবে? 2:1:1। এরপর দেখো সিরিয়াল নাম্বার ১১, ১২ এবং ১৬ একই রকম। আমি ১২ র অঙ্কটা করছি। দেখো এখানে কি বলছে? আমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের
বাড়ি যথাক্রমে ১ কিমি এবং ৬০০ মিটার দূরে। দেখো দুজনের এককটা ভিন্ন আছে। তাই আমরা ১ কিলোমিটারকে আগে মিটারে নেব। তাহলে ১ কিলোমিটার সমান কত? না ১০০০ মিটার। তাহলে দূরত্বের অনুপাত কত হচ্ছে? না ১০০০:৬০০। দেখো ১০০০ এ ৩ টে শূন্য আর ৬০০ এ ২ টো শূন্য। তাহলে কেটে গেলে কি থাকবে? না 10:6 সমান কি হবে? না আবার ২ দিয়ে চলে যাবে। তাহলে 5:3। আর সময়ের অনুপাত দেখো কি বলেছিল? না ২০ মিনিট এবং ১২ মিনিট। তাহলে 20:12। তাহলে এখানে দেখো ৪ দিয়ে কাটবে। তাহলে ৪ ৫ এ ২০ আর ৪ ৩ এ ১২। তাহলে দেখো অনুপাত দুটো কি হচ্ছে? না সমান হচ্ছে। সুতরাং আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? না উভয়ে একই সময়ে স্কুলে এসেছে। এরপর দেখো ১৩ দাগের অঙ্ক কি বলছে? নিচের অনুপাতগুলির মধ্যে কোন অনুপাতগুলি সমান? যেহেতু অনুপাত সমান বলেছে তাহলে দুটো অনুপাতকে লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে হবে। আমি ১৩ র ২ টা প্রথমে করছি। প্রথম অনুপাত কি দেওয়া আছে? না 20:24। দেখো এটা ৪ এ ভাগ যাবে। তাহলে ৪ ৫ এ ২০, ৪ ৬ ২৪। আর দ্বিতীয় অনুপাত কত আছে? না 25:30। তাহলে ৫ এ যাবে, ৫ ৫ এ ২৫, ৫ ৬ ৩০। তাহলে দেখো অনুপাত দুটি সমান। এরপর দেখো ১৩ র ৫ কি বলছে? 1:4 অনুপাত 0.6। একে তাহলে আমরা ভগ্নাংশ করলে কত হবে? না 1.4/0.6। দেখো লবে কি আছে? না দশমিকের পরে একটা, হরেও দশমিকের পরে একটা। তাই দশমিক তুলে দিতে পারি। তাহলে 14/6 কাটাকাটি করলে কত হবে? 7/3 সমান কত? না 7:3। আর দ্বিতীয় অনুপাত কি দেওয়া আছে? 6:3:2.7। তাহলে সমান কি হবে তাহলে? 6.3/2.7। এবার দেখো দশমিকের পরে লবেও একটা আর হরেও একটা আছে। তাই দশমিক তুলে দিলাম। তাহলে 63/27 ৯ দিয়ে কাটবে। ৯ × ৭ = 63, ৯ × ৩ = ২৭। তাহলে কত? 7:3। তাহলে এক্ষেত্রেও দেখো অনুপাত দুটি সমান। এরপর দেখো ১৪ র দাগে কি বলেছে? ১৪ র দাগে বলেছে নিচের কোন সংখ্যাগুলি সমানুপাতে আছে দেখি। তাহলে সমানুপাতে আছে কিনা দেখার জন্য আমি তোমাদেরকে কি বলেছিলাম? যে প্রথমে লিখেছিলাম দেখো AD = BC অর্থাৎ প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্যপদের গুণফলের সমান কিনা সেটা দেখতে হবে। দেখো এখানে ১৪ র ৩ এ কি আছে? প্রান্তীয় পদ দুটোর গুণফল কি হবে? না ২৪ × ২৭। সাইডে আমরা গুণ করে কি পেয়েছি? না ৬৪৮। আর মধ্যপদ দুটির গুণফল কত? না ৬ × ১০৮। তার মানে কত হলো? ৬৪৮। তাহলে প্রান্তীয় পদ দুটির গুণফল এবং মধ্যপদ দুটির গুণফল সমান। তাহলে সংখ্যাগুলি কি আছে? সমানুপাতে আছে। এরপর দেখো ৪ এর অঙ্কটায় দেখো ১৪ র ৪ এ কি বলেছে? না প্রান্তীয় পদ দুটির গুণফল কত হবে? না ১ এর ২ গুণিতক ১ পূর্ণ ১ এর ৫ সমান কত? ১ এর ২ গুণিতক দেখো এটাকে পূর্ণ ভাঙালে কি হবে? ৫ একে ৫ ১ ৬ ৬ এর ৫ ২ আর ৬ কাটলে কত হবে? ৩ তাহলে থাকছে কত? ৩ এর ৫। আর মধ্যপদ দুটির গুণফল কত হচ্ছে? না ১ গুণিতক ৩ এর ৫ সমান কত হচ্ছে? ৩ এর ৫। তাহলে প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্যপদ দুটির গুণফলের সঙ্গে সমান। তাহলে সংখ্যাগুলি সমানুপাতে আছে। এরপর দেখো ১৫ দাগে কি বলেছে? যে নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখি এবং প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা তৈরি করি। এক্ষেত্রে একটা কথা বলি, যদি সমানুপাতে থাকে তাহলে প্রত্যেক ক্ষেত্রেই ৪ টি সমানুপাত তৈরি করা যাবে। তাহলে এখানে দেখো আমি ১৫ র বিটটা করলাম। প্রান্তীয় পদ দুটোর গুণফল কত? না ৪ গুণিতক ১৫ সমান কত হচ্ছে? ৬০। আর মধ্য পদ দুটির গুণফল কত? ১০ গুণিতক ৬ ৬০। তার মানে সংখ্যাগুলো সমানুপাতে আছে। তাহলে দেখো আমরা কি করতে পারি? তাহলে প্রান্তীয় পদ দুটো কি ছিল? ৪ আর ১৫। তাহলে আমরা আর মধ্যপদ কি ছিল? ১০ আর ৬। তাহলে 4:10 সমানুপাত 6:15। এরপর দেখো এটার যদি আমরা ব্যস্ত অনুপাতটা নিয়ে নেই তাহলে কত হবে? 10:4 সমানুপাত 15:6। এরপর দেখো আমরা প্রথম যে সমানুপাতটা পেয়েছিলাম তার মধ্য পদগুলোকে আমরা পরিবর্তন করব। তাহলে কি করতে হবে? না 4:6 সমানুপাত 10:15। এরপর দেখো এদের ক্ষেত্রে যদি আবার আমরা কি করি? না ব্যস্ত অনুপাত নিয়ে নিই তাহলে কি হবে? 6:4 সমানুপাত 15:10। বাকি অঙ্কগুলোর কোনোটা যদি তোমাদের অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।